চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি রবীন্দ্রসঙ্গীত শিল্পী অমিয়া আনোয়ারের কাছে। অমিয়া আপা, আবারও ফিরে এলাম আপনার কাছে। ভীষণ সুন্দর একটি নাম, অমিয়া। অমিয়া আপা, আপনার কাছ থেকে শুরুতে জানতে চাই অমিয়া শব্দের অর্থটা কি? অমিয়া কথার মানে হচ্ছে মিষ্টি, মিষ্টি, মিষ্টত্ব। হ্যাঁ, আর সেই মিষ্টি নামের মানুষ মিষ্টি গলায় রবীন্দ্রসঙ্গীত গাচ্ছেন। না মিষ্টি জানি না, আপনারা বলবেন। একটা চেষ্টা করি গান করার জন্য। আসলে শুধু রবীন্দ্রনাথের গান করো, সব ধরনের গানই হয়, কিন্তু বাংলা গান যখন করার কথা ভাবি, মানে আমার নিজের ক্ষেত্রে বলছি, তখন ওই রবীন্দ্রনাথকেই আদর্শ করে এগোনো আর কি। আপনি নজরুল গাইতে পারতেন, আধুনিকে মন দিতে পারতেন, ফোকে মন দিতে পারতেন, কিন্তু রবীন্দ্রনাথকেই বেছে নিয়েছিলেন এবং এটা দীর্ঘদিন ধরে আপনি চর্চাটা চালিয়ে যাচ্ছেন, একেবারে শুরুর লগ্ন থেকে বলা যায়। আর পারিবারিকভাবে? হ্যাঁ, এটা অবশ্যই পারিবারিক একটি প্রভাব আছে। আমার বাবা নিঃসন্দেহে অধ্যাপক নুরুল আনোয়ার, উনি একজন সঙ্গীত বিশেষজ্ঞ, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলনের সঙ্গে বহু বছর জড়িত। ছোটবেলা থেকে গানের পরিবেশে বড় হয়েছি এবং বিশেষ করে রবীন্দ্রনাথের গানের প্রভাব অনেক বেশি ছিল, সেই জন্যই হয়তোবা সেটা এসছে। কিন্তু যদি বলি নজরুল এবং আমাদের তিন কবির গান এবং আমাদের দেশের গান, যেগুলো আমাদের লোকগান আছে, সেগুলো আমার মনকে ভীষণভাবে প্রভাবিত করে এবং সেসব গান সবসময় করেছি। তো রবীন্দ্রনাথের গান এখন যেমন আমি দেশে থাকি না, সুদূর প্রবাসে ফ্রান্সে আমি থাকি, তখন যখন ভাবি যে রবীন্দ্রনাথ আমাদের বাঙালিকে কোন স্থানে নিয়ে এসেছে, রবীন্দ্রনাথ নজরুল, সেগুলো একটা গর্বের জায়গা। তো সেই সমস্ত থেকেও আসলে রবীন্দ্রনাথকে ভর করে চলা। এই যে রবীন্দ্রনাথকে ভর করে চলার কথাটা বলছিলেন, এবং পারিবারিক আবহ থেকে আসলে রবীন্দ্রনাথের প্রতি আপনার এই প্রীতিটা জন্মেছে, হয়তো বাবার কাছ থেকেই এসেছে। আপনার পরিবারে আসলে কে কে গান করতেন? বাবা, আপনি, আর ভাই বোন বা মা? আমরা তিন বোন, তো আমরা তিনজনই গান করি। আর বাবা তো নিজে সঙ্গীত অনুরাগী, বিশেষজ্ঞ বা শিক্ষকও ছিলেন, তো সেই জন্য একটা পরিবেশ আছে। মা খুব ভালোবাসেন, আমার মাও গান করতেন, একসময় খবর পড়তেন, তো সেই আবহটা বাড়িতে ছিল। আর আসলে এখন যারা রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ, ছায়ানটের যারা শিক্ষক, তাদেরকে আমি বাড়িতেই পেয়েছি। এটা একটা, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে এরকম সচরাচর আসলে এইরকম সৌভাগ্য কিন্তু হয় না। হ্যাঁ, সঙ্গীতের এত বড় মানুষদেরকে বাড়িতেই পেয়েছি এবং তাদের সান্নিধ্যে এসে তাদের কাছে শেখার সুযোগ হয়েছে আমার। তো সেই জন্য আমার মনে হয় যে আজকে এত দূরে আসতে পেরেছি। আমার সেই সকল গুরুদেরকে আজকে আমার শ্রদ্ধা রইল। রবীন্দ্রসঙ্গীতের চর্চা আসলে অনেক আগে থেকেই চলছে বাংলাদেশে, এবং তিনি সমানভাবে ওপার বাংলাতেও জনপ্রিয়। দুই বাংলার রবীন্দ্রনাথের চর্চাটা একটু ভিন্ন কিনা আপনার কি মনে হয়? বাংলাদেশে আমরা যেভাবে রবীন্দ্রসঙ্গীতের চর্চা করছি বা রবীন্দ্রনাথের লেখাগুলো নিয়ে চর্চা করছি, সে একইভাবে কি ওপার বাংলায়ও চলছে, নাকি কোনো পার্থক্য আছে আপনার দৃষ্টিতে? একটু তো আছে, কারণ ওপার বাংলায় চর্চা হয় আশ্রমে, শান্তিনিকেতন কথা বলছি, আর এমনিতে শহরের আবহাওয়া যদি বলি কম হয় রবীন্দ্রনাথের গানের চর্চা। এবং শুধু রবীন্দ্রনাথ কেন, বাংলা গানের যদি আমরা বলি, আমাদের বাংলার যারা কবি আমাদের গর্ব, আমরা কি তাদের গান করি না? সেই জায়গা থেকে অনেকটা সরে এসছে ওদিকে, আর অনেক বেশি গানগুলোর মূল গান থেকে সরে গিয়ে আমরা নানান রকম এক্সপেরিমেন্ট করতে গিয়ে, জি হ্যাঁ, সেইটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। আর আমাদের দেশে এখনো আমি বলবো, আমাদের সব আঙ্গিকে যারাই আজকে প্রাতিষ্ঠানিকভাবে এবং আমাদের জানা শ্রদ্ধেয় গুণী বড় শিল্পী আছেন রবীন্দ্রসঙ্গীতের, বন্যা আপা, অদিতি আপা, লিসা আপা, পিতা আপা তো চলে গেলেন, ইফাতার আপি, তো ওনারা সেই যে একটা ধরে রেখেছে এবং তাদেরকে অনুসরণ করে তার পরবর্তী জেনারেশন যারাই গান করছে, আমার বলবো যে ধারাবাহিকতাকে অনেকটাই রক্ষা করেছে এবং যথেষ্ট চর্চা হচ্ছে, শুধু ঢাকায় নয়, সারা বাংলাদেশেই আমি বলবো, এবং সেটা পশ্চিমবঙ্গের চেয়ে অনেক বেশি। এই চর্চাটা আসলে বর্তমান সময় এবং চোখে পড়ার মতো বিষয়, যে গান রবীন্দ্রনাথের চর্চাও হচ্ছে এবং তরুণ প্রজন্ম, বিশেষ করে আমরা যদি বর্তমান সময়ে বিভিন্ন প্ল্যাটফর্মের কথা চিন্তা করি, প্ল্যাটফর্ম বেড়েছে, গান প্রচারের সুযোগ বেড়েছে। হ্যাঁ দেখুন, হ্যাঁ, কেননা ওই আমি বলি যে এই যে নাটকে ব্যবহার গানের, এটাও তো একটা আলাদা খুলেছে। এখন রবীন্দ্রনাথের গানকে বা নজরুলের গানকে যে ব্যবহার করা হচ্ছে, আগেও ছিল কিন্তু এখন কিন্তু বেড়েছে। এবার একটু জানতে চাই যে আমরা রবীন্দ্রনাথের গানের ফিউশন নিয়ে কথা বলছিলাম একটু আগে,
বর্তমান সময়ে তরুণদের সাথে আমাদের যদি আমরা একটু পেছনে ফিরে যাই, প্রজন্মের একটা ব্যবধান থাকে। কেননা আমরা 10 বছর আগে যেমনটা চেয়েছি বা আপনারা যেমনটা চেয়েছেন, বর্তমান সময়ে এসে যারা একেবারে নতুন গান করছে তাদের চাওয়াটা একটু ভিন্ন। আর ফলাফলে আমরা গানের প্রচুর ফিউশন দেখতে পাই, সেটা আসলে অন্যান্য গানগুলোতেও পাই, রবীন্দ্রনাথের গানেও পাই। একজন শিল্পী হিসেবে আপনার কি মনে হয় এই ফিউশনগুলোকে আমরা আসলে কতটা গ্রহণযোগ্যতা দেব, বা এটি আপনার কাছে কতটা ভালো লাগার, বা আপনি কি মনে করেন? এই বিষয়ে এত মতামত, এত আলোচনা আছে, আমি আর আমার দৃষ্টি থেকে কি বলি। তবে ভালো লাগার বিষয় থেকে বলি, একজন মানে নিজে গান করি এবং আমার নিজের গান যেটা বলে, ফিউশন যে সব ক্ষেত্রে খারাপ তা নয়, আপনি কিভাবে করছেন তার উপর নির্ভর করছে। মূল গানটাকে নষ্ট না করেও কিন্তু অনেকে অনেক কাজ করেছেন। কিন্তু রবীন্দ্রনাথ একটা স্ট্রাকচার দিয়ে, যদিও এটা এখন আর উঠে গেছে, সেই বাধা ধরা নিয়মটা আর থাকছে না, কিন্তু কবির যেটা হয় যে আমরা শ্রদ্ধাবোধ থেকে বা কবি যেইভাবে কনস্ট্রাকশনটা করেছেন, একটা গানের নির্মাণ কাজ করেছে, সেটাকে আমরা নষ্ট করি না। কিন্তু এখন যদি ফিউশনের কথা বলি, ওই নষ্ট করি ফিউশন করতে হবে এমন নয়। তাছাড়াও হয়েছে নানানভাবে গানকে পরিবেশনা, সেটাই বলছিলাম যে নাটকে এবং চলচ্চিত্রে কেন কবি নিজে বেঁচে থাকতেও তো হয়েছে অনেক সময়, বিভিন্ন তখনকার সময়েও। শুধুমাত্র বাংলা গানেই কেন বলবো বা বাংলা নাটকে কেন, সেটা আপনার ভারতবর্ষে আমরা যদি একটু দেখি যে বলিউড, যেটা আমরা হিন্দি চলচ্চিত্রের কথা যদি বলি, সেখানে বহু গান কিন্তু সুর ব্যবহার হয়েছে। তো সেই সমস্ত সুরে কিন্তু প্রচুর রদবদল হয়। রদবদল রবীন্দ্রনাথ আসলে সার্বজনীন, হ্যাঁ একজন সার্বজনীন কবি, তো সেগুলো এসছে। এখন ভালো লাগার জায়গাটা থেকে তো একটু আপেক্ষিকতার ব্যাপার থাকে, তো সেই জায়গায় আর শিল্পী হিসেবে বলবো যে মূল ভাবনাটা নষ্ট করা ঠিক নয়। কাব্য সঙ্গীতের এত সুন্দর নির্মাণকে ভেঙে একটা কিছু করা আপনি করতে পারেন না আপনার ব্যক্তি স্বাধীনতায়, কিন্তু সেটার হয়তো কখনো কখনো সৌন্দর্যের একটা হানি হয়। দেশে বিদেশে নানান জায়গাতে গান গাইবার সুযোগ আপনার হয়েছে, যেহেতু আপনি প্রবাসে জীবন যাপন করছেন, এবং বাংলাদেশে এসেও আপনার কিন্তু ওইখানে পারফর্ম করা হচ্ছে, বিদেশের মাটিতেও পারফর্ম করা হচ্ছে। সব থেকে ভালো লাগার মঞ্চের কথা যদি জিজ্ঞেস করি, না আমার কাছে মনে হয় যে আমাদের দেশের সকল মঞ্চই আমার ভালো লাগার মঞ্চ। দেশের মাটিতে বসে গান করার আনন্দই অন্যরকম। তো যখনই সেই সুযোগ ঘটে আমার সেটা পরম প্রাপ্তি। এই যে পরম প্রাপ্তির কথা বললেন, বিদেশের মাটিতে যখন পারফর্ম করছেন আপা, তখন তো আপনার সামনে প্রচুর দেশি থাকে। সচরাচর বিদেশে যে প্রোগ্রামগুলোতে আপনার যাওয়া হয়, সেটাতে বেশিরভাগ বাংলাদেশি কমিউনিটির থাকার কথা। তো এই বাঙালি কমিউনিটি এবং প্রবাসী অনেককেও আপনি পেয়ে থাকেন, তাদের সামনে পারফর্ম করতে কেমন লাগে? না সেটা তো অবশ্যই একটা ভালো লাগা আছে, যখন প্রবাসে আমরা আমাদের নিজের দেশের মানুষদেরকে পাই, সেটা তো অবশ্যই একটা আবেগঘন পরিবেশ তৈরি হয়। কিন্তু সেই সঙ্গে দেশের কথা খুব মনে পড়ে, ভীষণ রকমভাবে মনে হয় যে কত দূরে আছি। কতদিন পর পর আসেন দেশে? আমি প্রতি বছরই একবার আসি। কতদিনের জন্য আসা হয়? খুব বেশি সময় থাকতে পারি না, 2 সপ্তাহ, বেশি দিন এইরকম সর্বোচ্চ। প্রয়াত নুরুল আনোয়ার আপনার বাবা, এবং তিনি দীর্ঘদিন রবীন্দ্র গবেষণায় নিযুক্ত ছিলেন। আপনিও একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী, ভবিষ্যতে গবেষক হিসেবে আত্মপ্রকাশের ইচ্ছা আছে কিনা? সেটা জানি না, সময় বলে দেবে। কিন্তু গবেষণার জায়গাটা থেকে বলতে পারি হ্যাঁ, যে সেটার একটা কাজ আমি শুরু করেছি সেইভাবে। বাবার কাজের রেশ ধরে নাকি ব্যক্তিগত আয়োজনে? এটি দুজনের কাজের ধরনটা আলাদা। এটা অবশ্যই বোধহয় একটা জেনারেশনের পার্থক্য। বাবার একটা দেখা ছিল, আমার জায়গা থেকে আমার একটা দেখা শুরু হয়েছে রবীন্দ্রনাথকে। সেই ভাবনা থেকে আমার কাজগুলো একটু অন্যরকম হচ্ছে এবং হবে বলে মনে করি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে আপা। আপনি আরো অনেক অনেক সুন্দর সুন্দর গান আমাদের গেয়ে শোনাবেন, অনেক দিন গেয়ে শোনাবেন, এবং আপনার গবেষণার যে কার্যক্রম আপনি নিয়েছেন সেটিও যাতে অনেক সফল হয়। অনেক অনেক ভালোবাসা, শুভকামনা। আপনার কণ্ঠে একটি গান শুনতে শুনতে বিদায় নেব, তবে তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সাথে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @banglavision.tv। মার্কিন কমেডিয়ান হেনরি ইয়াংম্যানের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, সুখী বিয়ের রহস্য চিরকাল গোপনই থাকে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুন্দর ও সুস্থ থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।